আমি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে প্রশাসনিক মিটিংয়ে বলেছি যে কিছু ওসিপি যেগুলো এফেক্ট করতে পারে শহরকে, সেটা অন্ডাল এবং রানীগঞ্জের, এগুলো কিন্তু হতে দেওয়া যাবে না এবং এগুলো যেন না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা যেন আমাদেরও গভর্নমেন্ট করে। তো বাকি রেসপন্স পজিটিভ আছে, চিন্তার কোনো কারণ নেই। রানীগঞ্জ যদি উঠেই যায় তাহলে তো বিধায়ক থাকবে কোথায়? তো সেটা নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমি রানীগঞ্জের ইতিহাস, এই শিল্পাঞ্চলের ইতিহাস তুলে ধরার চেষ্টা করি এবং রানীগঞ্জের ভালো, এই শিল্পাঞ্চলের কি করে কি ভালো সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বাংলার নতুন সরকার এসেছে, আমরা বিভিন্ন জায়গায় রানীগঞ্জ, আসানসোল, পাণ্ডবেশ্বর সব জায়গায় নতুন বিধায়কদের সাথে কথা বলছি এবং আজকে আমার জন্মভিটা রানীগঞ্জ, সেই রানীগঞ্জ নিয়ে আমি আপনাদের সামনে প্রচুর ইতিহাস তুলে ধরেছি। আজকে এই মুহূর্তে রানীগঞ্জবাসী, এই শিল্পাঞ্চলে যারা আপনারা সবাই ভোট দিয়ে জিতিয়েছেন, সেই মানুষ হলেন পার্থ ঘোষ, রানীগঞ্জের বিধায়ক। আমি স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে আপনাকে। নমস্কার, সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, ভালো করে জল খাবেন। খুব গরম পড়েছে, বর্ষার সিজনও আস্তে আস্তে আসছে। আর বাকি দেখুন, মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করেছে, যেভাবে জিতিয়েছে, তো মানুষের পাশে আছি, থাকবো। আর মানুষের কাজ করার জন্য যে আমি কমিটমেন্ট করেছি সেগুলো আস্তে আস্তে করব, তার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন দুর্গাপুরে। আমি রানীগঞ্জ তরফ থেকে আমার যা ডিমান্ড ছিল সে আগের ডিমান্ডগুলি আমি আবার রিপিট করেছি। জল থেকে আরম্ভ করে, পলিউশন থেকে আরম্ভ করে, রাস্তা থেকে আরম্ভ করে, মিউনিসিপ্যালিটি সেপারেট থেকে আরম্ভ করে। তবে দেখুন, এটা তো আপনারা জানেন যে 50 বছর ধরে একটা রাজ্য সরকার আর কেন্দ্র সরকার একটা আলাদা সরকার চলেছে। আর লাস্ট 15 বছর যেটা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, মিডিয়াতে দেখেছেন, আমরা যত এমএলএ ছিলাম সবাই মিলে আমরা বলেছি ওনাকে যে যা ছিল এখানে মোটামুটি খেয়ে সব শেষ করে দিয়ে গেছে তৃণমূলের গভর্নমেন্ট। তো এখন আস্তে আস্তে আমাদেরকে মাইনাস থেকে জিরোতে এনে তারপরে সেটাকে প্লাসে করতে হবে। তার জন্য আমাদের প্রক্রিয়া চলছে। করাপশন ফ্রি গভর্নমেন্ট আমাদের হবে অলরেডি। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যা যা স্টেপ নেওয়ার উনি নিয়েছেন এবং আপনারা দেখছেন যেখানে যেখানে ইলিগাল যা কিছু চলেছে সবই বন্ধ। এবং আজকের জন্য বন্ধ বা টেম্পোরারি বন্ধ নয়, এটা পার্মানেন্টলি বন্ধ। তো মানুষের কাজ হবে, মানুষের পাশে আছি, মানুষের পাশে এই গভর্নমেন্ট আছে। এবং মানুষকে যেভাবে সহযোগিতা করা যায়, স্বাস্থ্য থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে সব কিছুই হবে। জলসংকট একটা বড় সংকট, সেটাও সমাধানের জন্য চেষ্টা চলছে। আমি রানীগঞ্জের ইতিহাস যখন করতে যাই তখন আমি ঘেঁটে দেখি রানীগঞ্জ ঐতিহাসিক এক শহর, যেখানে একসময় রানীগঞ্জের জেলখানা, রানীগঞ্জ মহকুমা ছিল এবং আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল বলা হতো। রানীগঞ্জে বেঙ্গল পেপার মিল, রানীগঞ্জে বার্নস কোম্পানি, কত বড় বড় শিল্প হয়েছে, কিন্তু এখন শিল্পই নেই। এই ব্যাপারে কিছু দেখুন, এখন ঘটনা হচ্ছে যে রানীগঞ্জে ছিল অনেক কিছুই, সেগুলো আজকে দিনে নেই। তার জন্য রানীগঞ্জকে রানী করার জন্য রানীগঞ্জবাসী আমাকে সুযোগ দিয়েছে। তো এখন 5 বছরের এই কাজটা তো 5 দিনে সম্ভব নয়, তবে 5 বছরের কাজটা 2 বছরেরও হবে, সেটাও আমি চেষ্টা করছি। আর যেসব বন্ধ কলকারখানা আছে সেগুলো সবসময় সার্ভাইভ করা বা রিভাইভ করা সম্ভব হয় না, কিন্তু টেকনোলজিক্যাল ইস্যু থাকে। অনেক সময় অনেক জিনিস যেগুলো চলতো সেই সময় ওল্ড ফ্যাশনের জামানাতে ছিল, এখন সেগুলো, সেই ল্যান্ডগুলোকে অন্যরকমভাবে কাজে লাগানো যায় কি না। আর বেশ কয়েকটা যেগুলো আপনি বললেন সেগুলো আমার বিধানসভারও বাইরে পড়ছে, বল্লভপুর বা ওই অঞ্চলটা। যাই হোক, অ্যাজ এ হোল ডেভেলপমেন্ট হবে। আর রানীগঞ্জের বাসী যারা আছেন তারা যে আশা নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন সেই আশা পূর্ণ হবে, এটুকু আমি বলতে পারি। এবারে ধরুন, আমি তো বলতেই থাকছি এটা করবো ওটা করবো, একটু টাইম দিক মানুষ, একটু টাইম দিক, বুঝতে পারবে কাজ কতটা কী এলো না এলো। আমি সেটা হাতে কলমে বুঝিয়ে দেবো মানুষকে। ছোট থেকে শুনে আসছি রানীগঞ্জ উচ্ছেদ হবে, রানীগঞ্জ উঠে যাবে। এটা এখন বর্তমানে একটু যদি সবাইকে ক্লিয়ার করে দেন, রানীগঞ্জ কি থাকছে না রানীগঞ্জ উচ্ছেদ হয়ে যাবে? এবং বেশ নির্বাচনের আগে আগে একটা কথা উঠেছিল যে ওসিপি এখানে গড়ার জন্য বেশ কিছু গ্রামকে ছাড়তে হবে। দেখুন, এখন ঘটনা হচ্ছে যে রানীগঞ্জ তো উঠে যাবে, এটা আমি ছোটোর থেকে শুনছি, হারাধন বাবুর টাইম থেকে শুনছি রানীগঞ্জ উঠে যাবে। রানীগঞ্জ উঠাতে গেলে যে পরিমাণ টাকা লাগবে সে পরিমাণ টাকা ইসিএলের কাছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে নেই, বা সেটা ব্যয় করার মতন মানসিকতাও নেই। এবং আপনারা জানেন যে কয়লামন্ত্রী এসেছিলেন নিজে ভোটের আগে। তো এই যে একটা রিউমার ছড়ানো হচ্ছে, এটাকে যাতে দূর হয় বা এটা একটা বিভ্রান্তি যাতে
সৃষ্টি না হয় আর মানুষ যেন ভুল না বোঝে, তার জন্য কয়লামন্ত্রী নিজে বলে গিয়েছেন যে রানীগঞ্জ ওঠার কোনো প্রশ্ন নেই, সেরকম কোনো পরিকল্পনাও নেই। এবং আমি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে প্রশাসনিক মিটিংয়ে বলেছি যে কিছু ওসিপি যেগুলো এফেক্ট করতে পারে শহরকে, সেটা অন্ডাল এবং রানীগঞ্জের, এগুলো কিন্তু হতে দেওয়া যাবে না, এবং এগুলো যেন না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা যেন আমাদেরও গভর্নমেন্ট করে। তো বাকি রেসপন্স পজিটিভ আছে, চিন্তার কোনো কারণ নেই। রানীগঞ্জ যদি উঠেই যায় তাহলে তো বিধায়ক থাকবে কোথায়? তো সেটা আমার নিজের স্বার্থে এটা রাখতে হবে রানীগঞ্জকে। অসুবিধার কিছু নেই, রানীগঞ্জ যেমন ছিল সেরকমই থাকবে। আর রানীগঞ্জ ওঠার মতো পরিকল্পনা আমাদের গভর্নমেন্টের কিছু নেই, আগের গভর্নমেন্টের হয়তো ছিল, তার জন্য মাস্টার প্ল্যান দিস অ্যান্ড দ্যাট অনেক কিছু হয়েছে। এবং আমরা ডিএমকে অলরেডি বলেছি যে রানীগঞ্জের যে প্ল্যান স্যাংশন যে বন্ধ আছে দীর্ঘদিন ধরে, এই প্ল্যান স্যাংশনটা তৃণমূলের আমলে ওরা করেছিল কি, ওরা একটা কমিটি তৈরি করেছিল এবং কিছু ইঞ্জিনিয়ার যারা এক্সপার্ট বডি বলে ওরা ক্লেম করে তারা ওগুলোকে দিয়ে একটা রিপোর্ট বানিয়েছিল যে এখানে প্ল্যান স্যাংশন দিলে এখানে মানুষের প্রবলেম আছে, বা প্ল্যান স্যাংশন করলে এখানে সেফটি সিকিউরিটির ইস্যু আছে। তো আমরা সেটা ডিমান্ড করেছি আবার যে ওটাকে নতুন করে আবার একটা কমিটি তৈরি করে একটা সঠিক যাতে রিপোর্ট আসে আর প্ল্যান স্যাংশনিং যেন শুরু হয়, তার জন্য যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। সবই প্রক্রিয়া চলছে। দেখুন কি বলছি, এতটা মাইনাস হয়ে আছে, সেখান থেকে জিরোতে এনে প্লাস করতে হবে। তো এই যে কাজগুলো যেগুলো করব, মানুষ বুঝতে পারবে একটু দেরিতে, এবং বোঝাটা মানুষ যতক্ষণ না হাতে মানে কী বলে হাতে গরম বা নিজে ফিল করছে বেনিফিট হচ্ছে কি হচ্ছে না, ততক্ষণ মানুষ বুঝতে পারবে না। কিন্তু এইটা করতে গেলে মানে জিরোতে আনতে একটু সময় লাগবে। শুরু হতে চলেছে কি রানীগঞ্জ? জিরো থেকে না, মাইনাস থেকে। এটা মাইনাস থেকে আমাকে জিরো করে প্লাসে করতে হবে, তাই জন্য একটু টাইম লাগবে, হবে সব কিছু, অসুবিধা নেই কিছু। রানীগঞ্জে কর্মসংস্থান বেশ কিছু, এখানে কলকারখানা দু একটা আছে, সেখানে কিন্তু বাইরের মানুষ কাজ করছেন। সেক্ষেত্রে লোকাল কিছু দাবিদার রয়েছেন যারা কাজ করতে চান কর্মসংস্থান, তাদের কথা কিছু চিন্তাভাবনা করা হয়েছে? দেখুন, ঘটনা হচ্ছে লেবার দু ধরনের হয়, একটা হচ্ছে স্কিল লেবার, একটা হচ্ছে আনস্কিল লেবার। আনস্কিল লেবারের ক্ষেত্রে এলোপাথাড়ি ঢোকানো যায়, বের করা যায়। কিন্তু যারা স্কিল লেবার তারা যদি লোকালিটির মধ্যে অ্যাভেলেবেল না হয়, তাহলে স্কিল লেবারকে বাইরে থেকে হায়ার করতেই হয়। এমন এমন অনেক যারা আছে এক্সপার্ট, তারা হয়তো এই এরিয়া নেই, এমন আছে যে বাইরে থেকে তাদেরকে আনতে হয়। তো এগুলো অলরেডি সেগ্রিগেশনের কাজ আমি করার জন্য বলেছি অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে, বেশ কিছু জায়গাতে, ডিবিসিতে বা অন্যান্য যারা ফ্যাক্টরি আমার আন্ডারে যেগুলো পড়ছে। তো সেগুলো আস্তে আস্তে হবে। এখন ফোকাসটা অনেকগুলোর উপরেই দিতে হচ্ছে, তো একটু সময় লাগবে, হয়ে যাবে, অসুবিধা নেই কিছু। এবং আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই রানীগঞ্জবাসীর পক্ষ থেকে। রানীগঞ্জ নির্বাচনের আগে অবধি রানীগঞ্জের রাস্তায় চলা কিন্তু একটা সবসময় বিপদের সম্মুখীন হতে হতো। প্রচুর টোটো, প্রচুর মানুষ পড়ে গিয়ে হাত পা ভেঙেছে পর্যন্ত। এই ক্ষেত্রে আপনি জেতার পরে কিন্তু রাস্তার মেরামতের কাজ শুরু হয়েছে, কিন্তু এখনও কিছু কিছু কাজ রাস্তা রয়েছে, এমনকি মিউনিসিপ্যালিটি, রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির সামনে কিন্তু একদম ঢেউ খেলানো রাস্তা। এই ব্যাপারে কতটা কি পদক্ষেপ নিচ্ছেন? না দেখুন, আমি জেতার 3-4 দিনের মধ্যে কাজ শুরু হয়েছে, আপনারা জানেন। আর এগুলো ফান্ডেরও একটা ইস্যু আছে। রাস্তা আজ করবো বলে করা যায় না, ডিসিশন নিলেও ইমপ্লিমেন্ট করা যায় না। রাস্তা বলুন, ড্রেন বা জল বা যাবতীয় যা কিছু আছে সব কিছুর পিছনে ফিনান্সটাই হচ্ছে মেইন জিনিস। এবং একটা কথা বলে রাখি, এই নিয়ে আমি রাস্তার গর্ত হাত ঢুকিয়েও দেখিয়েছিলাম যে কতটা গর্ত, সেই নিয়ে অনেক কিছু সমালোচনা হয়েছিল, কিন্তু তখন তারা বলেছিল এটা এনএইচ, তাই জন্য আমরা রাস্তা করতে পারছি না, এই একটা বিবাদ চলছিল। সেক্ষেত্রে এখন তো আর সেটা কোনো আর না না, এনএইচ তো আলাদা করে রাস্তা যেটা করেছে, বাইপাস যেটা করেছে, সেটা অতি শীঘ্রই শুরু হবে। এবং সেটা এনএসপি রোড হয়ে বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন, এনএসবি রোডের কথা বলছেন। লোকাল রোড যেগুলো থাকে, লোকাল রোডগুলো কিন্তু আপনার ডেভেলপমেন্ট বা রাজ্য সরকার থেকেই করে অনেক সময়, অনেক জায়গাতে, যেমন সিউড়ির দিকে দেখবেন। তো এখন রাস্তাঘাট যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে হবে, সবই হবে, চিন্তার কোনো কারণ নেই। নির্বাচনের সময় স্বয়ং প্রধানমন্ত্রী এসেছিলেন আসানসোলে, এবং তার হাত শক্ত ধরে আপনি ধরে রেখেছিলেন, এবং আপনার মধ্যে তখনই কি ফুল কনফিডেন্স একটা লেভেলে পৌঁছে গেছিল, যেখানে আপনার নির্বাচনে সেই রকমভাবে আপনাকে কিন্তু কোনো প্রচার করতে হয়নি, কোনো সেলিব্রিটি ডাকতে হয়নি, এত এত মানুষ তারা কিন্তু চোখ বন্ধ করে আপনাকে ভোট দিয়েছে। দেখুন, রানীগঞ্জের মানুষ নিজেই হচ্ছে একটা সেলিব্রিটি। রানীগঞ্জের ভোট সেলিব্রিটির উপরে ডিপেন্ড করে না। তো আমি প্রত্যেকটা রানীগঞ্জবাসীকে আমি সেলিব্রিটি মনে করি। তো তাদের কাছে নতুন করে সেলিব্রিটি আনার খুব একটা প্রয়োজন আছে বলে আমি ফিল করিনি, তার জন্য আমি চাপ দিয়ে আনিও নি। আর রানীগঞ্জ এমনই একটা জায়গা
যেখানে দেখবেন যে প্রত্যেক বছর যে যারা বিধানসভায় যেতে 3 থেকে 4 হাজার ভোটের ব্যবধানে যেতে, এটা যে প্রথমবার বিজেপি জিতলো এখান থেকে রানীগঞ্জ থেকে, আর এত মার্জিন নিয়ে, তাও আবার অন্ডাল ব্লক থেকে 7,500-এর উপরে বেশি মার্জিন, যেখানে 15,000 মাইনাস থাকে। তো ওভারঅল বিষয় মানুষও ফিল করেছে যে সঠিক ক্যান্ডিডেট কিনা, বিজেপিকে দিলে বিজেপি কতটা উন্নতি করতে পারবে। প্লাস বয়স, আমার বয়সটা একটা ফ্যাক্টর, মানে যার যতগুলো ক্যান্ডিডেট ছিল তার থেকে আমার বয়স কম ছিল, অথচ ম্যাচিওর বয়স, এমন নয় যে 20 বছর বা 25 বছর। তো তার জন্য কয়েকটা জায়গাতে দেখবেন, দুটো জায়গাতে রানীগঞ্জ এবং অন্ডালে আমি ডান্সও করেছি। তার কারণ হচ্ছে যে আমি কতটা ফিজিক্যালি কতটা ফিট সেটাও মানুষকে দেখানোর ছিল। তো আমি ডান্স করাতে বেশি ভালোবাসি, তো তাও আমি নিজে একটু ডান্স করে দেখালাম যে আমি ফিজিক্যালি কতটা ফিট। তো ঠিক আছে, রানীগঞ্জবাসী সঠিক লোককে নির্বাচন করেছে, সেটা ভবিষ্যৎ বলবে। আর রানীগঞ্জকে আমি রানি করার দায়িত্ব আমার, আগেও বলেছি, আমি এখনও বলছি। আর মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের গৃহমন্ত্রীজি, আমাদের নীতিন নবীনজি যেভাবে এইবারের ভোটে বা আরও যারা এই ভোটের সঙ্গে যারা জড়িত ছিলেন, রাজ্য সভাপতি থেকে আরম্ভ করে সবাই, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাই, তখন উনি বিরোধী দলনেতা ছিলেন, তো আমি সবারই মান রাখবো, নিশ্চিন্তে থাকুন। আর রানীগঞ্জ কিন্তু একটা অন্য মাত্রায় পৌঁছাবে আগামী দিনে, সেটা আমি আপনাদের কাছে পুরনো তকমা, সেই পুরনো মর্যাদা কি ফিরে পাবে? একটা অবহেলিত হয়ে যাচ্ছে। পূর্ণ মর্যাদাও ফিরে পাবে। এবং আরেকটা কথাটা বলতে বলতে কেটে গেল, ফিনান্সের ইস্যুটা। সেটা হচ্ছে যে আমরা এখন ডিএম এবং বিভিন্ন লোকজনের সাথে মিট করছি, কথা হচ্ছে, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যারা, সেখানে যে পরিমাণ ফান্ড সেন্ট্রাল থেকে এসেছিল বিগত 15 বছরে, সেই ফান্ডগুলো কিন্তু এরা সব খেয়ে শেষ করে দিয়েছে। যেমন জল জীবন মিশন, এটা আজকে এত দিন ধরে চলছে, কালাঝড়িয়া থেকে জল আসবে, এখনও পর্যন্ত কমপ্লিট হলো না। 15 বছরের একটা প্রজেক্ট কমপ্লিট হয় না, বলুন তো। তো এইগুলো কি হয়েছে, ওরা যা ফান্ড এসেছিলো সেই ফান্ডগুলোকে নানা রকমভাবে সাইফন করেছে, সেই ফান্ডগুলোকে বিভিন্ন রকম কাজে লাগিয়েছে, সেই ফান্ডের টাকা বিভিন্ন স্কিমে ঢুকিয়ে তার অন্যরকম নাম দিয়েছে, মানে যা খুশি তাই করেছে আর কি। তো এইগুলো হবে আস্তে আস্তে, এবং তার জন্যে আমরা এটাও ডিমান্ড করেছি যে কাজ মানুষের যেরকম হবে, সেটা তো একটা বড় ব্যাপার, হওয়া উচিত। কিন্তু যাদের জন্য কাজ এতদিন হলো না, তারও একটা ইনকোয়ারি হওয়া দরকার, যে মানুষগুলো এত বছর ধরে সাফার করলো। ধরুন যে মানুষটা 15 বছরে সাফার করলো, তার মধ্যে বহু মানুষ আছে যে সাফার করতে করতে মারাও গেল, সে নিজের চোখে দেখেও গেল না, তার জাস্টিসটা কী করে হবে? তারও জাস্টিস হওয়া দরকার। সে উপর থেকে যেন দেখে যে ভাই আমি সাফার করেছি, যে কারণে আমি মারা গেলাম, শুদ্ধ পানীয় জলের জন্যে বা স্বাস্থ্যের জন্যে বা শিক্ষার জন্যে বা বিভিন্ন কারণে, পলিউশনের জন্যে, সেও যেন উপর থেকে দেখে যে ভাই আমি মারা গেলাম যে কারণে, সেটা এতদিন আমি মরে যাওয়ার পরে মানুষ বিচার পাচ্ছে। এটাও একটা বড় বিষয় আছে, যে হয়ে গেল পিছনেটা ভুলে যাও, এটাও ভোলার মতন সরকার আমাদের নয়, আমরা সেটা ভুলতেও দেবো না। যারা অন্যায় করেছে সে অন্যায়গুলোকে সবই আস্তে আস্তে সামনে আসবে, কিন্তু সেটা সামনে আসার আগে আমাদের প্রায়োরিটি হচ্ছে যে মানুষকে ইমিডিয়েট কীভাবে রিলিফ দেওয়া যায়, সেটা হচ্ছে আমাদের মেন প্রায়োরিটি। মানুষ যত পায় ঠিক তার তত বেশি চায়, এবং চাওয়ার মানুষের শেষ নেই। রানীগঞ্জবাসী একটা কানাঘুষো শোনা যাচ্ছে যে আপনাকে মন্ত্রিত্ব পেতে চলেছেন, কিংবা মানুষ চায় যে আপনি একটা আরও বড় উঁচু পদে আপনি আসুন। দেখুন, আমি ছিলাম আইনজীবী এতদিন, 24 বছর। রানীগঞ্জবাসীর আশীর্বাদে বা ভারতীয় জনতা পার্টির আশীর্বাদে আমি আজকে বিধায়ক। তো আমি এর থেকে আর বেশি কিছু চাই না। আর মন্ত্রিত্ব বা যা কিছু সেটা ডিসাইড হয় আমাদের এমন একটা জায়গার থেকে, সেখানে কেউ বুঝতে পারে না, কেউ জানতে পারে না। তারা, আমাদের পার্টি এমনই একটা পার্টি যেখানে ওই দুজন মিলে ডিসাইড হয় না তৃণমূলের মতো। আমাদের পার্টিতে পার্লামেন্টারি বোর্ড আছে, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ফাইনাল করেন। তো আমাদের পার্টিতে যোগ্যতার নিরিখে অ্যাসেসমেন্ট হয়। তো সেখানে আমি চাইলাম বা অন্য কেউ চাইলো, কেউ লবি করলো, এভাবে আমাদের পার্টিতে কিছু হয় না। আমাদের পার্টিতে সঠিক লোককে সঠিক সময় নির্বাচিত করা হয়, এবং তাকে দায়িত্ব দেওয়া হয় যে কাজ করতে পারবে। তো আমাদের পার্টিতে এমনই একটা সিস্টেম হবে, যে মন্ত্রী হলো তারও এলাকায় যেমন কাজ হবে, যে মন্ত্রী হবে না তারও এলাকায় সঠিক কাজ হবে। এবং এটুকু আপনাকে বলতে পারি, যে কটা তৃণমূল বিধায়ক যারা আছেন, তাদের এরিয়াতে তৃণমূলের বিধায়করা কিছু কাজ করবেন বলে মনে হয় না আজকের দিনে, কারণ বেশিরভাগই লোকই সব বিক্ষোভ প্রদর্শন করছেন ওনাদের উচ্চ নেতৃত্বর প্রতি। তো আমি এটুকুও বলবো আপনাকে, যেমন অন্য আমাদের এখানে নেই তৃণমূলের বিধায়ক, কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে তৃণমূলের বিধায়ক আছে, ওখানেও ইকুয়ালি দেখবেন ডেভেলপমেন্ট হচ্ছে। তো ডেভেলপমেন্ট হওয়ার জন্য মন্ত্রী হওয়া বা না হওয়া এটা কোনো ব্যাপার না। আর মানুষের কাজ করার জন্য হচ্ছে নির্বাচিত হওয়া, পাওয়ার দেখানোর জন্য নয়। তো মানুষের কাজটা সঠিকভাবে হবে, মন্ত্রিত্ব নিয়ে আমি কোনোরকমভাবে চিন্তিত নই, এটা ভাবিও নি কিছু। আপনি বললেন, প্রথমবার শুনলাম আপনার কাছে। আমি এরপর শেষ করছি। শেষ যাত্রা মানুষ, আপনি হয়তো বলবেন যে
আসানসোল দক্ষিণের আন্ডারে পড়ছে বল্লভপুর শ্মশান। ওখানে কিন্তু একটা বৈদ্যুতিক চুল্লি হওয়ার কথা চলছিল, অনেকটা এগিয়েওছে, কিন্তু মানুষ কবে সেই বৈদ্যুতিক চুল্লি ব্যবহার করতে পারবে? এই বৈদ্যুতিক চুল্লির জন্য আগের দিন আমার ডিএমএর সাথে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল 14 তারিখ সম্ভবত, সেদিন আমি বলেছি যে দুটো বৈদ্যুতিক চুল্লি, একটা হচ্ছে আমাদের ওখানকার জন্য মানে রানীগঞ্জ, একটা অন্ডাল, দুটোর জন্য আমি বলেছি। এবং এটা কলকাতা হাইকোর্টের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে যখন কোভিড পিরিয়ড হয়, কোভিড পিরিয়ডেও এই নিয়ে মামলা হয়েছিল। তাতে ব্লক ওয়াইজ করার জন্য সাজেশন ছিল কলকাতা হাইকোর্ট থেকে, তো সেটা আমি ডিএম সাহেবকে সেদিন বলেছি। তো হবে আস্তে আস্তে, ওটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা, কিন্তু এখনই আজকেই না করলে যে মানুষের বিপদ হবে সেরকম ব্যাপার না, তার জন্য প্রায়োরিটি ওয়াইজ কাজগুলো সেট হচ্ছে, যে যেটা আগে করা সেটা আগে, পরেরটা পরে। তো বৈদ্যুতিক চুল্লি আস্তে আস্তে, নদীর যদি জলের ফ্লো ঠিক থাকে সেরকম জায়গা ছাড়া তো করা যাবে না, ড্রাই জায়গায় করা যায় না। তো আশা করছি যে আমি আমাদের ব্লকেও করাবো, আমার মাথায় আছে, এবং এটা বহুদিন ধরে আমার চিন্তা ভাবনা হয়েছে, আজকের না। 2020-তে যখন কোভিডের সময় এমন শ্মশানে লোক পাওয়া যাচ্ছিল না, মারা গেলে পড়ানোর জন্য, সেই সময় থেকে মাথায় আমার চলছে। আমার অনেক বন্ধু বান্ধব সেটা জানে, আমি তাদেরকেও বলেছিলাম যে তোরা যদি মামলা করবি তো কর, পিল আমি তোদের হয়ে করে দেবো। তো সেগুলোর চিন্তা ভাবনা আছে, হবে আস্তে আস্তে। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। যেহেতু দাদা বলবো, বিধায়ক তো আছেই, কিন্তু যেহেতু আমাদের কাছের মানুষ, এবং রানীগঞ্জ নিয়ে আজকে যা যা আমার ভেতরে ছিল, এবং আপনাদেরও বিভিন্ন রকম কমেন্টস করেছিলেন, রানীগঞ্জের উপর বিভিন্ন রকম প্রশ্ন ছিল, সব কিছু আজকে উগরে দিলাম। তো উনিও সরাসরি স্পষ্ট উনি কথা তুলে ধরলেন আপনাদের কাছে। আপনাদের আজকের এই ব্লগ কীরকম লাগলো? গৌতমের সাথে যেভাবে আপনাদের সামনে তুলে ধরি, এইভাবেও আপনাদের সামনে আগামী দিনেও তুলে ধরবো। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখবো এক নতুন আশা, যে রানীগঞ্জকে আবার আমরা পুরনো মর্যাদায় ফিরে পাবো, এই আশা নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।